দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময়ে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, হাসিনার ফ্যাসিস্ট রেজিমের অবসান এবং তার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা থামবার কোনো লক্ষণ যেন দেখা যাচ্ছে না। প্রতিদিন নানা সংগঠন, নানা শ্রেণীর পেশার মানুষ নতুন নতুন দাবি দাওয়া নিয়ে ঢাকার রাজপথে নেমে পড়ছে। বাদ যাচ্ছে না ছাত্ররাও। আর এসব ছোট বড় আন্দোলন আর দাবি দেওয়ার মিছিল ঠেকাতে ঠেকাতে গলদঘর্ম অবস্থা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের। সাদা চোখে এগুলো আন্দোলনের মতো দেখালো, এর পেছনে যে এই সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র রয়েছে তা আজ করা দুরূহ নয়। সব মিলিয়ে দেশ কোন পথে যাচ্ছে, মোটামুটি এসব নিয়েই আমরা আলোচনা করব আজকের এই সময়ের পুরোটা সময় জুড়ে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুজন অতিথি। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি, সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এবং কো চেয়ারম্যান গণফোরামের, এবং সাথে আছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকে আলোচনায়। আমি সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সরকার তো 3 মাস পেরিয়ে গেল এবং সংস্কারও চলছে, পাশাপাশি নানা ধরনের আন্দোলন চলছে এবং সরকারকে অনেক সময় ব্যতিব্যস্ত রাখা হচ্ছে। সব মিলিয়ে এই সরকারের যাত্রাটাকে আপনি কীভাবে দেখছেন এবং কতদিনের মধ্যে আমরা একটা ফ্রুটফুল নির্বাচনের, যেটা আমাদের এই ইউনূস সরকার একটা রোডম্যাপের কথা বলেছে, সেটা আমরা কতদিন পাবো? আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন সেটা যাওয়ার আগে আমার সাথে যিনি আছেন আমাদের মুন্নি আপা, জি, ছোট বোন, এবং আমি দুজনেই তো লয়ার। জি। তা আমাদের একজন আইনজীবী, প্রতিশ্রুতিশীল আইনজীবী, জি, যিনি গতকাল হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং এত নৃশংস হত্যাকাণ্ড সমস্ত আইনজীবীদের হৃদয় ক্ষরণ হচ্ছে, সারা দেশবাসীর। জি। আমরা এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হোক এবং দ্রুততম সময়ে বিচারটা সম্পন্ন করা হোক, যাতে আর কোনো সন্ত্রাসী বা কোনো গোষ্ঠী, শুধু আইনজীবী না, দেশের কোনো মানুষের হত্যাকাণ্ডের সাথে জড়িত না হয়। আমি তার আত্মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার শোকসন্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। দেখুন, এই ঘটনাকেও যদি আমরা ধরি, যে চিন্ময় দাস, সে হচ্ছে বহিষ্কৃত ইসকনের সাধু। ইসকন কিন্তু এই আন্দোলনের সাথে না, এটা অনেকেই জানে না, বুঝতে চাচ্ছে। আচ্ছা। সে বহিষ্কৃত হয়েছে বছর 3 আগে, তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু সে গেরুয়া বসনধারী। সে চট্টগ্রামের আরও অন্যান্য মঠ মন্দির আশ্রমের কিছু সাধু সজ্জন নিয়ে এই আন্দোলনটা শুরু করেছে এবং তার সাথে হিন্দু সনাতনী সমাজের কিছু লোকজন এটার সাথে যুক্ত হয়েছে। আন্দোলন করতেই পারে, দাবি দেওয়া। তো সরকার কি করছে? সরকার তার সাথে ডায়লগে যাবে না, যারা দাবি দাওয়াগুলো দিচ্ছে। এটা তো একটা আলোচনা করলেই তো এটা শেষ হয়ে যায়। তাহলে কেন তাকে আবার রংপুরে সমাবেশ করতে হবে, খুলনায় করতে হবে? এটা তো কোনো প্রয়োজন ছিল না। তা আমার কথা হচ্ছে, সরকার থেকে তো আমি স্মার্ট মনে করছি না। হ্যাঁ, এটা তো ডক্টর ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারকে আপনি স্মার্ট মনে করছি না। এটা কেমন যেন একটা কি বলে, এই দেখছি দেখবো ডিমে তেতলা ভাব আর কি। এবং যেসব উপদেষ্টা এখানে আছে, অনেক উপদেষ্টা আমার কাছে মনে হয়েছে তারা পুরোপুরি ব্যর্থ। স্বাস্থ্য উপদেষ্টা সহ আরও অনেকেই, এমনকি আইনশৃঙ্খলা দায়িত্বে যিনি আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও তো আরও কঠিনভাবে কাজগুলো করতে পারত। তো সেই জায়গায় এই যে একটা প্রত্যেক দিনে দাবি দাবা নিয়ে আমাদের কলেজের ছাত্ররা এক কলেজের সাথে আরেক কলেজের, এবং যেভাবে ভাঙচুরটা করেছে, ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে, এটা আমরা করতে দিলাম কেন? এবং কি বলা হচ্ছে, তারা তো ঘোষণা দিয়ে করতেছে। এক গ্রুপ বলল রোববারে এগুলো করা হবে, আরেক গ্রুপ বলল সোমবারে করা হবে, এবং চোখের সামনে এগুলো হয়ে গেল। আইনশৃঙ্খলা বাহিনী নীরব। আমাদের এনএসআই কোথায়, ডিজিএফআই কোথায়, এসবি কোথায়? হ্যাঁ, তাদেরও তো কোনো তৎপরতা। তার মানে কি? তার মানে আপনি যেটা বলেছেন,
পতিত সরকারের দোসররা এখন সব জায়গায় তারা আছে এবং তারা অবাধে বিচরণ করছে এবং প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, এই যে চারু দাসের যে আন্দোলন, সেই আন্দোলন সহ সব কিছুর মধ্যেই তারা আছে। আজকে জানেন এতে সচিবালয়ে কর্মচারী কর্মকর্তারা বিক্ষোভ সমাবেশ করে। সচিবালয় কি বিক্ষোভের জায়গা? আমাদের কচি কচি ছেলেরা অটো পাসের জন্য ওখানে ঢুকে গেল, আনসাররা ঢুকে গেল, এগুলা বলা হচ্ছে এখানে আনসার লীগ হতে পারে। হ্যাঁ, এখন এই যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটছে, প্রায় 30 জনের মধ্যে অ্যারেস্ট হয়েছে। এখন তো দেখা যাচ্ছে সেখানে যুবলীগ ছাত্রলীগ তারা জড়িত হয়ে গেছে। আচ্ছা, আমি একটু ফাইমান আসিন তো আপনার কাছে। এই যদি অবস্থা হয়, আপনি বললেন 3 মাস কই 100 দিন পার হয়ে ওভার হয়ে গেছে। আমরা তো বাকি 100 দিন কাউন্ট করতেছি প্রত্যেক দিন যে আপনারা কি করছেন না করছেন। সারা দেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আপনারা ভালো না করতে পারলে আপনারা কিন্তু সমালোচনার মুখে পড়বেন, ইতিমধ্যে পড়ে গেছে। আমি ব্রেকে যাওয়ার আগে, আমাদের একটু ব্রেক আছে, আমি আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এই যে এত আন্দোলন, এই আন্দোলন কেন আমরা এখন ইউনূস সরকারকে সাফার করতে হচ্ছে? এত দাবি দেওয়া আগে কোথায় ছিল? এখন কেন এই সরকার তো সব দাবি দেওয়া পূরণ করার মতো না। তারা তো একটা সুন্দর একটা নির্বাচন সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের, তাদের কাছে যেসব দাবি দেওয়া নিয়ে আনা হচ্ছে, এর পেছনে কি আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে কি দাবি, এই যে নাকি কোনো নতুন কোনো কিছু আছে এর পেছনে? না, মনে তো হয় এর পেছনে নৈরাজ্য এরকম কিছু অবশ্যই আছে। কারণ এই একটা কথা ঠিক যে গত ফ্যাসিবাদ সরকারের সময়ে কোনো কথা বলবার মতো পরিবেশ কিংবা পরিস্থিতি ছিল না। ভয়ের একটা সংস্কৃতি তৈরি করেছিল ফ্যাসিস্ট হাসিনার সেই সরকার, যাদের হাতে গণহত্যার রক্ত লেগে আছে ছাত্র জনতার। কিন্তু এখন বিভিন্ন ওয়েস্টেড কোয়ার্টার্স যারা আছে, আমরা জানি সেগুলো, আমরা আলাপ করছি, কথা বলছি, দেখছি। চট্টগ্রামে বিশেষ করে আমাদের যে ছোট ভাই একজন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যাকে এইভাবে নৃশংসভাবে গতকাল চট্টগ্রাম কোর্টে তাকে হত্যা করা হয়েছে, এটা তো এই যে ইসকনের দিকে আঙুল উঠেছে, এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমরা মনে করি যে এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। কাজেই তাই যদি হয়, বিভিন্ন দাবি দেওয়া, আপনি যেটা বললেন, আমরা আনসার লীগ দেখেছি, আমরা দেখেছি যে যে ব্যাটারি আমরা কয়দিন আগেও একটা দেখলাম যে সুদবিহীন টাকা পাওয়ার জন্য লোকজন নিয়ে এসছে। এগুলো সব কিছুর পেছনেই আছে হচ্ছে আপনার ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু তারা তো বসে নাই। আর আওয়ামী লীগের হাতে তো প্রচুর আপনার অবৈধ টাকা, এতে তো কোনো সন্দেহ নেই। আর ভারতের ভেস্টেড ইন্টারেস্ট তো আছে। তো এই ষড়যন্ত্র তো আমরা সরকার কেন এগুলো আগে থেকে ধরতে পারছে না যে কারা ষড়যন্ত্রকারী, কারা এগুলো করছে, তাদেরকে কেন চিহ্নিত করে আইনের আওতায় আনছে না? এটা কি সরকারের কোনো ব্যর্থতা দেখছেন? না, সরকারের এইখানে গোয়েন্দা ব্যর্থতা যেটা দাদা বলছিলেন, হ্যাঁ, এবং ল অ্যান্ড অর্ডার আমরা তো দেখছি, আইন শৃঙ্খলা, পুলিশ একটু ডিমোরালাইজড, সেভাবে কাজ করছে না। উদ্যোগ সবই তো আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর ছিল। তারা স্তরে স্তরে যেভাবে সাজানো ছিল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সব পুরো জিনিসটা মিলিয়েই তারাই ছিল এখানে। এখন কিছু কিছু পরিবর্তন আমরা দেখছি, সরকার চেষ্টা করছে অল্প কিছু এদিক সেদিক পরিবর্তন, কিন্তু এটা তো আমূলে পরিবর্তন যেটা, সেটা করতে একটু সময়েরও ব্যাপার আছে। আর তাছাড়া 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের দেশের মানুষের তো কোনো মৌলিক অধিকার, কোনো অধিকার কথাই তো আমরা বলতে পারতাম না। ওর জীবনে বেঁচে থাকারই অধিকার ছিল না। 1000-এর উপর গুম হয়েছে কেবল ভিন্ন মতের কারণে। তো সেই রকম অবস্থায় যদিও পতিত স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু পালানোর পরও ওনারা বসে আছে আমরা সেটা মনে করি না। কারণ এখানে যেই ষড়যন্ত্রের কথা বলেছি, সেখানে প্রতিহিংসা, প্রতিশোধের ব্যাপার আছে, আবার ফিরে আসা প্রতিবিপ্লব যেটাকে বলছে সেই বিষয়টা আছে। সব কিছু মিলিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি মনে হচ্ছে যেন আপনার বিরাজ করছে। বিভিন্ন সেক্টর, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেহেতু তারা সিস্টেমেটিক্যালি গত 15 বছর আপনার তো ধ্বংস করে দিয়েছিল, এখন সেই সাথে সমস্ত হারানো অধিকার ফিরে পেতে সবাই আজকে অমুক কালকে তমুক, তারা যেভাবে এখন দাঁড়াচ্ছে এই অন্তর্বর্তী সরকার, তাদেরকে তো আমরা চাই যে
সমস্ত শ্রেণী পেশার মানুষের আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় আমাদের তাদেরকে আসলে দেওয়ার প্রয়োজন আছে। কারণ একটা অবৈধ ক্ষমতা বিনা ভোট বিনা নির্বাচন দীর্ঘায়িত করেছিল যে ফ্যাসিস্ট একটা রেজিম, আমরা সেই রেজিমের হাত থেকে গণতন্ত্রের যে নতুন অভিযাত্রায় আমরা উঠেছি, হাঁটছি। এখন সেখানে আমরা তো চাইবো যে প্রতিষ্ঠানগুলোর যেই সংস্কারের কথাটা এসছে, মিনিমাম আপনার একটা হোক, চেঞ্জ মানে স্টেবিলিটি আসুক। অস্থিতিশীল করবার যেই নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে পতিত স্বৈরাচারের প্রেতাত্মা তারা বারবার আসছে, তারা আসতেই থাকবে। কারণ ওই কথাটাও এখানে আমি আবারও বলি যে বিভিন্ন ভেস্টেড কোয়ার্টার্স যারা আছে এখনও ক্রিয়াশীল আমাদের এখানে বাংলাদেশে, গত 15 বছর ধরেই আমরা যাদের নামধাম শুনে এসছি, তারা তো এখনও সবাই গেছে মোটেই তা না, তারা আছে। এবং আওয়ামী লীগ তাদের যেই দোসর, তারা যেভাবে আছে টাকা পয়সা সব কিছু মিলিয়ে পাশের দেশের তো এখানে দ্বিতীয় বৃহত্তম বাজার। হ্যাঁ, তো তাই যদি হয় বাণিজ্যিক যেই পরিমাণ এখানে তাদের বিনিয়োগ এবং রেমিটেন্স নিয়ে যায় দ্বিতীয় বৃহত্তম, সব কিছু মিলিয়ে যে অস্থিতিশীল করতে চাইবে আরও অন্যান্য ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল যে ইস্যুগুলো আছে, সেভেন সিস্টার্স বলেন কিংবা চিকেন নেক কিংবা সেই সাথে আমাদের মায়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যু, সব কিছু মিলিয়েই মুস্তফা ভাই আমরা মনে করি যে এই সরকারকে আরও অনেক বেশি একটু কঠোর হাতেই এখন আইন শৃঙ্খলা দূরদৃষ্টি নিয়ে আর সত্যিকার অর্থে আপনার ল অ্যান্ড অর্ডারকে এখন আপনার ওই ফসকা হাতে ধরলে কাজ হবে না, শক্ত হাতেই ধরতে হবে, শক্তভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া এর কোনো বিকল্প এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। কারণ অস্থিতিশীলতার দিকে বাংলাদেশটা আবার যাক, কিংবা এই ডক্টর ইউনূস ওনার সরকার, অন্তর্বর্তী সরকার কোনো কারণে আপনার ব্যর্থতার কোনো কিছুতে যাক, আমরা এটা চাই না। কারণ আমরা অত্যন্ত সাফারার, ওয়ার্স্ট সাফারার। আমরা জানি যে গণতন্ত্র না থাকলে কি হয়, মানবাধিকার না থাকলে, আইনের শাসন না থাকলে, ন্যায় বিচার না থাকলে, সেটা আমরা 15 বছরের বেশি দেখেছি। ধন্যবাদ সুব্রত দা। আমি এই ইসকনের বিষয়টি নিয়ে দেখলাম যে ইন্ডিয়া খুব দ্রুত একটা রেসপন্স করলো এবং আমাদের ফরেন মিনিস্ট্রি থেকেও তার পাল্টা একটা বললো যে তাদের এই ধরনের রিয়াকশন দু দেশের সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো কিছু বয়ে আনবে না। না, এটা তো খুবই দুর্ভাগ্যজনক। এই যে আমরা আসলে বিষয়টা ইসকনকে আমরা টানাটানি করছি, ইসকন কিন্তু মূল ইসকন যারা, তারা এটার সাথে সম্পৃক্ত না, আন্দোলনও নাই। ওই চারু একজন বহিষ্কৃত ইসকনের সন্ন্যাসী, সেই চিটাঙের অন্যান্য মঠ আশ্রমের সন্ন্যাসী গেরুয়া দাড়িদের নিয়ে আসছে। এই জন্য সবাই বলতেছে ইসকন ইসকন। ইসকনের অন্য 1000টা থাকতে পারে, এলিগেশন থাকতে পারে, সেটার বিচার আলাদা। কিন্তু এই ঘটনার সাথে ইসকনকে জড়ানোটা সঠিক হচ্ছে না, সুতরাং একটা ভুল বার্তা যাচ্ছে। এখন ইসকনকে কি বলে ব্যান করবে না কি করবে, এটা তো আদালতে চলে গেছে। কালকে বোধহয় এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখবে। তো আমার তো মনে হয় না, আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়া এত দ্রুত রেসপন্স করছে কেন? ইন্ডিয়ার কথা হচ্ছে রেসপন্স মানে কি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং এটা তো একটা অসাধারণ। এবং সমস্যা হচ্ছে কোর্টে তাদের জামিন দেয়নি বলে তারা উদ্বেগ প্রকাশ করছে। না, নট অনলি জামিন, এখানে কথা হচ্ছে আমাদের দেশে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিবেশে বসবাস করছি যুগে যুগে, এখানে তো আওয়ামী লীগের সময় তো এমন সব ঘটনা ঘটেছে, তখন তো ভারতের এসব প্রতিক্রিয়া দেখি নেই। রামুর ব্যাপারে কি ভারতের প্রতিক্রিয়া ছিল? নাসিরনগর অ্যান্ড সো অন। এবং 2021 সনে যে 20টা জেলায় দুর্গা প্রতিমা ভাঙচুর হলো এবং ইসকনের সাধুও মারা গেছে নোয়াখালীতে, বুলুবাইয়ের এলাকায়। এবং আশ্চর্যজনকভাবে বুলুবাইকে সেই সব ভাঙচুরের মামলায় আসামি করেছে। এই হইল আওয়ামী লীগ। তখন তো আমরা এত অ্যাক্টিভিজম দেখি নাই। ইন্ডিয়ার কথা বলছি। তা এখন তারা এসব কথা বললে পরে আমরা তো অস্বস্তিতে ভুগি। আমরা যা করবেন, এখানে তো আমাদের সরকার আছে, আমাদের প্রশাসন আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, এখন তো সেনাবাহিনীও আছে। তারা তো বারবার আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা বলছি যে গত 53 বছর আমরা সেরকম কোনো বিচার আচার পাই নাই।
বিচারহীনতার অপসংস্কৃতি, এবং গত 15 বছরে শত শত ঘটনা ঘটেছে। ওনারা আশ্বস্ত করেছে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, যে এইবার কোনো ঘটনা বিচারহীনতায় হবে না, আপনারা মামলা মোকদ্দমা করেন, আসামিদের নাম দেন, আমরা প্রত্যেকটা ঘটনায় বিচারের আওতায় আনবো। তো আমরা তো আশ্বস্ত হয়েছি। এবং আপনি গত দুর্গাপূজার সময় দেখেছেন, জন্মাষ্টমীর সময় দেখেছেন কিভাবে সমস্ত রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে। তারা মাদ্রাসার ছাত্ররা, জামাতে ইসলামী, সকলেই ছুটে গেছে সব জায়গায়, তাইলে আমরা তো, এবং প্রধান উপদেষ্টা নিজে গেছে, সেনাবাহিনী প্রধান, 53 বছরের কোনো সেনাবাহিনী প্রধান এই পূজা মণ্ডপে গিয়ে পূজাদের সাথে কুশল বিনিময় করে নাই, এবার কিন্তু সেটাও করেছে। সুতরাং সেই জায়গায় আমরা তো আশ্বস্ত আছি এই সরকারের কর্মকাণ্ডে। তার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটছে যেটা সরকার বলে যে দেখেন কিছু ঘটনা রাজনৈতিক কারণে হয়, সেখানে মুসলিম সম্প্রদায় যারা আওয়ামী লীগ করেছে তাদেরও হয়েছে, আবার হিন্দু সম্প্রদায় যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিল বা এলাকা ভিত্তিকে জনবিচ্ছিন্ন কর্মকাণ্ড করেছে, কিছু ক্ষোভ বিক্ষোভ তো আছেই। তা আপনারা সবাই তো যদি এটাকে সাম্প্রদায়িক রূপ দেন, এটা তো হবে না। তো ভারত তো সেটা বুঝতেছে না। ভারতের কাছে তারা মনে করছে যে কোনো একটা ঘটনা ঘটলে ওটা সাম্প্রদায়িক ঘটনা। কিন্তু আমরা তো কয়েকদিন আগে দেখলাম ইন্ডিয়াতে তো অনেক বড় একটা ঘটনা ঘটলো। অনেক ঘটনা তো ঘটে, তা আমরা কি এই ব্যাপারে রেসপন্ড করি? এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা সামলাবে। কিন্তু আমাদের আভ্যন্তরীণ বিষয় ওই যে দিল্লিতে যিনি বসা আছেন মহারানী, দিল্লেশ্বরী, উনি তো ওখান থেকে বসে কলকাঠি নাড়তেছেন। তার মানে আপনি কি হাসিনার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তো উনি তো ওখানে বসে বসে কলকাঠি নাড়ে, এবং ওনার লোকজন সব জায়গায়, আমি বলেছি না যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে উস্কানি দিচ্ছে, এবং ওনার লোকজন তৃণমূলে এখনো যারা আছে তারা এগুলোর মধ্যে আচ্ছা, সম্পৃক্ত আপনি হয়েছে। যেহেতু বলছেন যে তিনি এখন উস্কানি দিচ্ছেন, তাহলে এই দলটাকে নিষিদ্ধের ব্যাপারে ছাত্রদের অনেক বড় দাবি আছে। আপনারা কেন দল, ছাত্ররা বলুক, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে দল নিষিদ্ধ করার সমস্যার সমাধান হবে না। তবে 3টা নির্বাচন থেকে তাদেরকে বিরত রাখবে। যেই অপরাধ তারা করেছে, জনগণের ভোটাধিকার তারা ধ্বংস করে দিয়েছে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, এই কারণে এই অপরাধের জন্য তাদেরকে 3টা নির্বাচন থেকে বিরত রাখতে হবে। এবং যে বিচার দল হিসেবে আওয়ামী লীগকে নাকি হ্যাঁ, আওয়ামী লীগের কথা বলছি, আওয়ামী লীগের, কারণ এত জঘন্য অপরাধ তারা করেছে, তারা আবার জনগণের কাছে ভোট চাইবে আর আমরা এটা মেনে নেব, এটা তো হইতে পারে না। একটু অপেক্ষা করতে হবে, এই অপরাধের কাপ্পারা তাদের দিতেই হবে। সাবমোচন তো এখনও কি আওয়ামী লীগ মাপ চাইছে? এখনও তো মনে হচ্ছে উনি রাষ্ট্র চালাচ্ছে। উনি বলতেছে ট্রাম্প এসে গেছে, সুতরাং তোমরা ট্রাম্পের ছবি নিয়ে নামে যাও, বিজয় মিছিল করো। আর ট্রাম্পকে খবর পাঠাচ্ছে, দেখো তোমার ছবির উপর হামলা হয়ে গেছে। এগুলো কি নোংরা রাজনীতি, এত ছেলেমি। উনি কোথায় ওয়ার্ডের গ্রামে গঞ্জের নেতাদের সাথে যেমন খুশি তেমন ফোনালাপ করতেছে। সুতরাং ওনারও তো একটা, আমি তো বুঝি না এটা, তা আমরা লজ্জিত হই যে 15 বছর এই যে রেজিম, ফেসিস্ট রেজিম যে কর্মকাণ্ডগুলো করেছে, এখনও সেই ধরনের কর্মকাণ্ড করে উনি দিল্লিতে, এবং দিল্লির সরকার এগুলো অ্যালাউ করতেছে। সুতরাং আমার কথা হবে যে এই শেখ হাসিনা যেসব তার যে দোষটা এখানে আছে, নানা রকম সুফলভোগী, এবং আপনি জানেন যে আপনাদের সাংবাদিকতার মধ্যেও যে একটা জঘন্যতম অপসংস্কৃতি এখানে হয়েছে এই সরকারের সাথে, তাদের কি বলে অপশাসনের তারা সমর্থক ছিল, এবং অনেকেই নানানভাবে বৈষয়িক লাভও হয়েছে, রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছে, এবং তারাও তো এখানে বিচরণ করছে। আমরা খুব খুশি হতাম যারা এই 21শে পদক পেয়েছে, স্বাধীনতা পদক, বাংলা একাডেমিক পুরস্কার পেয়েছে। একটু দয়া করে আসেন, আপনারা টক শোতে এসে কথা বলেন, আপনারা কোন কোন ক্যাটাগরিতে কে কীভাবে পেয়েছেন। আমার সাংবাদিক ভাইয়েরা এই যে তারা কী ধরনের লাভবান হয়েছে, প্লট পেয়েছে, ব্যবসা পেয়েছে, তারপরে সমস্ত নির্বাচনী ব্যবস্থা, আপনাদের সাংবাদিকদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, এফবিসিসিআইয়ের নির্বাচনী ধ্বংস করেছে, সুপ্রিম কোর্টে জবরদখল করে গত 3 বছর ধরে নিচ্ছে, এবং আমার বোন সহ অনেক আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছে, এবং একইভাবে আপনার জজ কোর্টও গত 3 বছর কোনো নির্বাচন নেই। এখন এই যে একটা অরাজক কর্মকাণ্ড শেখ হাসিনা করে গেছে, তাকে কিভাবে আমরা বলি যে আসেন ভাই আপনি নির্বাচন করেন? এটা যারা বলবে আমি মনে করি তারও অপরাধী, কারণ তারও অপরাধীর অংশীদার। এটা ওরা বলুক, তার দোসররা বলুক,
আমরা বলতে পারি না, যারা 15 বছর মাটি কামড়ে লড়াই করেছি এবং অনেক জীবন। ছাত্ররা তো শেষের দিকে এসে দিল, কিন্তু 15 বছর বিএনপির নেতাকর্মীরা কম্বগান্তি হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়িতে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য লুট হয়ে গেছে, হ্যাঁ, গুম হয়েছে হাজার কানিক, প্রত্যেকটা সংসারে কান্নার রোল ছিল। তো আমরা তো এগুলো খুব কাছে থেকেই দেখেছি। সুতরাং এটা আমরা এখনও রক্তের দাগ শুকাই নাই। সুতরাং এখন আওয়ামী লীগের প্রতি এত নমনীয় হবার কোনো কারণ নাই। সেই কারণে বলবো, বর্তমান সরকার এটাকে সফল হইতে হলে তাকে আরও কঠোর হতে হবে এবং এই অ্যানালগগিরি করে এটাকে বাঁচানো যাবে না। আমি বলেছিলাম ডিজিটাল হলেও হবে না, স্মার্ট সরকার আমরা চাই। আপনি বিশ্ববিখ্যাত একজন মানুষ, আপনি যে উপদেষ্টাগুলো নিয়েছেন, আরও ভালো উপদেষ্টা আপনি পাবেন, তাদেরকে নেন। রাষ্ট্র পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে, হ্যাঁ, তাদেরও পরামর্শ নেন। আজকে বিএনপি গেছে, এটা খুব শুভ লক্ষণ। হ্যাঁ, এইভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে নেন। এই যে আপনি বলতেছিলেন যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে ছাত্রদের সাথে, আমি এটা মনে করি না। ছাত্ররা তো আমাদেরই ছেলে মেয়ে, দূরত্ব সৃষ্টি হবে কেন? তারা যে অসাধারণ ভূমিকা রেখেছে যুগে যুগে, 52-তে রেখেছে, 62-তে রেখেছে, 69-এ রেখেছে, 71-এ তো মহান মুক্তিযুদ্ধে তাদের রক্ত দিয়েছে 30 লক্ষ শহীদ, 90-তেও করেছে ছাত্ররা। সুতরাং এখনও ছাত্ররাই করবে, এটাই তো স্বাভাবিক। আমরা গর্বিত। আমরা তো মনে করেছি আমাদের দেশের তরুণরা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারা ওই যে কি বলে কম্পিউটার, ফোন, ফেসবুক, এগুলোর বাইরে জুলাই আন্দোলনে তারা দেখিয়ে দিয়েছে। এটা তো আমাদের কনফিডেন্স। আমরা তাদেরকে 52 থেকে শুরু করে 2024 পর্যন্ত আমরা গর্বিত তাদের এই কর্মকাণ্ডে। এবং তারা যে আত্মাহুতি দিয়েছে এইবার, আমি তো মনে করি যে প্রায় 2000 আত্মাহুতি দিয়ে সে লিস্ট এখনো করতে পারিনি। এটা তো এক ধরনের গাফিলতি। কেন আমরা পারলাম না শহীদদের একটা তালিকা? গত 100 দিনের উপর হয়ে গেল এবং যারা অসুস্থ তাদেরও তো চিকিৎসা ঠিক মতো নজর দেওয়া হয়নি। এখন 1-1 জন করে পাঠাচ্ছে, ইতিমধ্যে কয়েকজন মারাও গেছে। মুন্নিয়াপ্পা, সেটা হচ্ছে যে এই যে ধরনের আনস্টেবল সিচুয়েশন দেশে চলছে এবং আমরা একটা নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যারা 15 বছর ভোট দিতে পারেনি, আমাদের 2-3টা প্রজন্ম ভোটই দিতে পারেনি। তো এই অবস্থা যদি টিকে থাকে, আপনার কি মনে হয় যে মানে নির্বাচনের আগে একটা স্থিতিশীলতা দেশের দরকার আছে কিনা? এবং সেইটা যারা ভালো একটা নির্বাচন চায় না, কিংবা যারা ষড়যন্ত্রকারী, তারা তো চাইবে না যে দেশে ঠিক থাকুক, কিন্তু সরকারের উদ্দেশ্যটা কি? সরকার কেন কঠোর হতে পারছে না? এটা কি অভিজ্ঞতার অভাব, নাকি আপনার কাছে কি মনে হয়, নাকি কোনো অন্য কোথাও নেগলিজেন্সি আছে? না, এটা নেগলিজেন্সির বিষয় না, এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের নাম। এখন ওনারা এমন একটা ইউনিক সিচুয়েশনে দেশের ক্ষমতায় এসছেন, এটা তো এমন না যে ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, বিষয়টা তা না। হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর আপনার 30,000-এর ওপরে ছাত্র এবং জনতা আজও আহত হয়ে অঙ্গহানি হয়েছে, 500-র উপরে অন্ধত্ব বরণ করেছে। আর গত 15 বছরে কেবল ভিন্ন মতের কারণে আপনি জানেন আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হামলা, গুম, খুন, নির্যাতন, এর ভিতর দিয়ে আমরা গেছি। ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আমাদের দেশনেত্রীকেও একই কাজ করেছে। তবে আমরা এখন মনে করছি যে এই সরকার দিনে প্রতিদিনই অভিজ্ঞতা তো কাজের সাথে সাথেই আসে, সেই সুযোগ আমরা তাদেরকে দিচ্ছি। কারণ আমরা তাদেরকে এখন খুব কঠোর ভাষায় কোনো সমালোচনা করতে চাচ্ছি না, কারণ আমরা মনে করি যে এই সরকারটার হাত ধরে আর কিছু না হোক, ফ্রিডম অফ স্পিচ যেটাকে বলে, এই যে আপনি প্রশ্ন করতে পারছেন, আমি উত্তর দিতে পারছি, এটা তো 12 বছরের উপরে টকশোতে আসি। আপনারা কি করতে পেরেছিলেন? না আমরা ডাইরেক্ট বলতে পেরেছিলাম? আমরা চেষ্টা করেছি যতভাবে পারি বলতে, আইন দিয়ে, সংবিধান দিয়ে, নানানভাবে। কিন্তু ওই যে স্ট্রেট ফরওয়ার্ড, মানে কথা বলবার স্বাধীনতা, বাক স্বাধীনতা, সেটা তো ছাত্রদের হাত ধরে এসছে। কাজেই আমরা মনে করি যে গণতন্ত্র পুনরুদ্ধারের এই অভিযাত্রায় এবং সত্যিকার অর্থেই ভোট, নির্বাচনের পূর্বশর্ত, গণতন্ত্রের পূর্বশর্ত ভোট। এখন গত 4টা ভোট হয়নি, আমরা 3টা ভোট তো একদমই হয়নি, আর একটা ভোট যেটা 2008-এ, সেটা একটা বই প্রণব মুখার্জি বাবু যেটা লিখেছেন, দ্য কোয়ালিশন ইয়ার্স, ওইটাকে আমি রেফার করি, কারণ পরিষ্কার বলেছেন 11-র বেনিফিশিয়ারি হিসেবে
স্বৈরাচারের দোষর শেখ হাসিনা এবং তার সরকাররা কিভাবে এসেছিল। কাজেই এই প্রজন্ম, আপনি যে কথাটা সঠিকভাবে তুলে ধরেছেন যে 30-এর কোঠায় যাদের বয়স, সত্যিকার অর্থেই আমাদের এই জনসংখ্যার একটা বিশাল বড় সংখ্যাই কিন্তু তরুণ প্রজন্ম, তারা ভোট দিতে পারেনি। কাজেই আমরা চাইবো যে যেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এই 15 বছরের অধিক সময় ধরে ফ্যাসিস্ট যে সরকারটা ছিল শেখ হাসিনার, পালিয়ে গেল একেবারে 300 সবাই মিলেই পালিয়ে গেল। তারা একেবারে আম ছালা সব কিছু নিয়েই তারা পালিয়ে গেল, টাকা পয়সা সব কিছু নিয়েই তারা পালিয়ে গেল। 11 লক্ষ কোটি টাকার উপরে পাচার, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, একেবারে আর্থিক খাতটাকে ধসিয়ে দিয়েছে, ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা কোনো কিছুতেই কোনো স্টেবিলিটি নেই। এখন আন্দোলনের নামে কোনো আন্দোলন করলেই তারা এসে ভর করছে সেখানে। এইভাবেই অরাজকতা তৈরি করে, এভাবেই অস্থিতিশীলতা তৈরি করে, একটা নৈরাজ্যতে তৈরি করে তারা চেষ্টা করছে। ওই যে আমি বলেছি যে এগুলোর মধ্যে কি তৃতীয় কোনো পক্ষকে সুযোগ করে দেবে কিনা এগুলো করার? হ্যাঁ, নিশ্চয়ই তৃতীয় পক্ষ নির্বাচন ঝুঁকির মুখে পড়বে কিনা যে নেক্সট নির্বাচন। দেখেন, তৃতীয় পক্ষ তো সুযোগ চাইবেই। তৃতীয় পক্ষের কাজ হচ্ছে কি রকম, যে আমরা মারামারি করি, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ায়, এই তো তাই তো। তাহলে ওই প্রবাদটার পেছনে তো একটা শানে নজুল আছে। ওই প্রবাদটা তো আর এমনি এমনি আসে নাই। কাজে আপনি যেটা বললেন, হ্যাঁ, তৃতীয় পক্ষ এখন যে আইন শৃঙ্খলা কোলাপস করছে, নৈরাজ্য আমরা ঠেকাতে পারছি না, সব জায়গায় আজকে দাঁড়াচ্ছে, কালকে তারা দাঁড়াচ্ছে, ওই যে ব্যাটারি, আচ্ছা ঠিক আছে, রিক্সা, আবার আরেকটা দাঁড়ালো, আনসাররা আবার আসলো, আবার শ্রমিক অসন্তোষটা দেখেন যে কোন জায়গায় নিয়ে গেছে। গার্মেন্টসে উস্কানি দিচ্ছে কারা? উস্কানি দাতা কারা? এটা তো তারাই যারা এই 15 বছর একটা ফ্যাসিস্ট, একটা একদলীয় কর্তৃত্ববাদী সরকার চালিয়েছে। আজও এটা তারাই, তাদেরই প্রেতাত্মা, তাদেরই দোসর। আপনি যতই আমরা যাব, মাটি খুঁড়তে থাকবো, আমরা দেখতে থাকবো যে ওই আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু বিভিন্ন বেশে বিভিন্ন সময়ে এক এক রকম, যেমন খুশি তেমন সাজো। স্কুলে আমরা ওই যে স্পোর্টসে একটা ইভেন্ট থাকতো, সেটা খেলছে এখন আওয়ামী লীগ। যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে, এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করে আপনি দেখেছেন সাধারণ মানুষরা এটাকে স্বাগত জানিয়েছে আমাদের দেশে। কেন? তাদের কর্মফল যেটাকে বলে। কিন্তু একই সাথে তো মানুষ এটাও চাচ্ছে যে ছাত্রলীগের যে প্যারেন্ট সংগঠন, সেটা আওয়ামী লীগ, রেসপন্সিবল সুপিরিয়র রেসপন্সিবিলিটি তো তাদের, তো তারা কেন রেডের বাইরে থাকবে, শাস্তির বাইরে থাকবে? না, এটা তো ঠিক আছে। এখন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, যেটা আমাদের দল থেকে বিএনপিও যেমন একটা বড় রাজনৈতিক দল হিসাবে বলেছে যে আওয়ামী লীগ যেহেতু তাদের হাতে হাজার হাজার ছাত্র জনতা গণহত্যার রক্ত লেগে আছে, ছাত্র জনতা হত্যার, গুম খুনের রক্ত লেগে আছে তাদের হাতে, এটা লেট দ্য পিপল ডিসাইড, যে মানুষই এটা আপনার এই সিদ্ধান্তটা নিক। এটা আমরা কোনো নির্বাহী আদেশে হোক, কিংবা ইন্টারিম গভর্নমেন্ট করুক, কিংবা আমরাই এসে করি, বিষয়টা এরকম না। তারা 15 বছরের অধিক সময় বাংলাদেশের মানুষ সাক্ষী, তারা তাদের কোটি কোটি চোখ দেখেছে, সারা পৃথিবী দেখেছে কত অত্যাচার, কত নির্যাতন, কত নৈরাজ্য আওয়ামী লীগ এই সরকার করতে পারে। কিভাবে তারা ফ্যাসিস্ট একটা দানবে পরিণত হলো, তারা কিভাবে মানুষের আপনার জীবনের বেঁচে থাকার অধিকার কেড়ে নিল কেবল ভিন্ন মতের কারণে। তারা আমাদের গুম করলো হাজারের উপর। কাজেই তাই যদি হয়, তাহলে এই আওয়ামী লীগ বাংলাদেশে আগামী 50 বছর ভবিষ্যতে কোনো দিন নির্বাচনে দাঁড়াবে কি না, যদি দাঁড়ায় 1% ভোট পাবে কি না, যদি পায় কারা তাদেরকে চাইবে, এটা তো দিনের শেষে বাংলাদেশের সংবিধানে যেমনটা বলা আছে, জনগণই সমস্ত ক্ষমতার উৎস। যদিও ফ্যাসিস্ট হাসিনা সরকার সেটাকে গুড়িয়ে দিয়েছিল, কিন্তু আজকে যখন আমরা আবার সেই আশার আলো একটু হলে তো দেখতে পাচ্ছি, আমরা তো চাচ্ছি ওই গণতন্ত্রের অনেক কষ্ট, অনেক রক্ত, অনেক জীবন আমরা দিয়েছি কেবল এই গণতন্ত্রের অভিযাত্রায়, আবার গণতন্ত্রের এই রাস্তায় ওঠার জন্য। আবার ভোটটা হোক, সেটা নির্বাচন হোক,
সত্যিকার অর্থে মানুষ মত প্রকাশ করতে পারুক, নতুন দল আসবে আমরা শুনছি, আসুক, ওইটাও আমরা বলবো। সাধারণ মানুষ, জনগণ যদি কাউকে চায় আর কাউকে না চায়, দিনের শেষে এটা ম্যাটার করবে সাধারণ মানুষের উপর। ধন্যবাদ সুব্রতদা। আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছিলাম এবং ডক্টর ইউনূস সাহেব রোডম্যাপের কথাও বলেছিলেন এবং পাশাপাশি চলছিল সংস্কার। এবং আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপির একটা প্রতিনিধি দল মহাসচিবের নেতৃত্বে তারাও বলছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে একটা নির্বাচনের যাওয়া উচিত। ডক্টর ইউনূস সরকার, আপনার কাছে কি মনে হয় যে সেই এই প্রয়োজনীয় যে সময় শব্দগুলো ব্যবহার করছেন আমাদের রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, উনি তো সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এবং সুষ্ঠু ভোট হলে আমরা তো আশা করছি যে বিএনপি হয়তো ক্ষমতা সরকার গঠন করবে। তো ওনারা এই যে বলছে সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, আর বলছেন যৌক্তিক সময়, জি, দুইটা টার্মই তো ব্যাগ। আপনি সুস্পষ্টভাবে বলেন যে আপনি কোনটা করতে পারবেন, কোনটা করতে পারবেন না। যেমন একটা বলেছেন সংবিধান সংস্কার, সংবিধান সংস্কারে তো বিএনপির থেকে অনেকগুলো প্রস্তাবনা দিয়ে, এবং খুবই ভালো প্রস্তাবনা, এবং আমাদের যে 31 দফা বিএনপি সহ আমরা যে যুগপৎ আন্দোলনে ছিলাম, আমরা তো শরিক এটার, এবং এগুলো তো আমরা গত 3 বছর আগে থেকেই সংস্কারের রূপরেখা আমরা তৈরি করেছি। আপনি 31 দফা পড়েন এবং জনগণের কাছে যাচ্ছে, আমরাও যাচ্ছি। তাইলে সংস্কার তো করতে হবে, এটা তো আমাদের আছে, আমাদের কর্মসূচির মধ্যেই আছে। আপনি বলতে পারেন যে এটা নির্বাচন ইস্তাহারও এটাও থাকবে। তা আপনি সংবিধান সংস্কার এটা এই সরকার পারবে না, এটা পার্লামেন্টে যেতে হবে, রাজনৈতিক সরকার আসলে করবে। আপনি প্রস্তাবনা দিয়ে যেতে পারেন, আমরা সেটা আপত্তি করছি না, তো এটার জন্য তো সময়ের দরকার নেই। কিন্তু এখানে যে উল্টাপাল্টা প্রশ্ন তুলছে, কেউ বলছে মেম্বার অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন করতে হবে, অর্থাৎ পার্লামেন্ট ইলেকশন না করে আপনি এখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে গণভোটের, হ্যাঁ, গণপরিষদ করে নতুন সংবিধান লিখবে। আরেকটা কি বলছে, একই দিনে পার্লামেন্ট ইলেকশন আর গণভোট, অর্থাৎ গণভোট হবে, সংবিধান তারা দেবে সেটার। এগুলো জটিলতা সৃষ্টি করা। আর নির্বাচন কমিশন সংস্কার, এটা তো অলরেডি কাজ প্রায় হয়ে গেছে আমার তো মনে হয়। এটা খুব বড় কিছু না, এটা হয়ে যাবে, কারণ ওখানে বদিউল আলম মজুমদারের মতো লোক আছে, ওনার সব করা আছে, এবং উনি মোটামুটি সবার সাথে করছে। আরও যে 10টা সংস্কার কমিশন করেছেন, এগুলোকে আসলে এই অল্প সময়ে কি এটা আপনাদের পক্ষে করা সম্ভব? হ্যাঁ, কিন্তু ওনারা যে অল্প দিনে করবেন কিংবা অল্প দিন থাকবে ক্ষমতা, এইটা আপনি কতখানি মানে না না, এটা লম্বা সময় দিলে তো ওনারাও ফিল করবে। ওনাদের টাইম ফ্রেম দেননি যে 111-এর সরকার তো আমরা দেখেছি 2 বছর ছিল, পরে তো 111-এর সরকারও পালিয়ে গেছে। আমরা চাই না শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে, ইউনূস সাহেবকে পালিয়ে যেতে হয়। সুতরাং এমন কিছু করা উচিত হবে না। আপনাকে মাথার মধ্যে রাখতে হবে জনগণের ভোটাধিকার। হ্যাঁ, গত 15 বছর ধরে এই তরুণ সমাজ ভোট দিতে পারে নাই। এই যে এত বড় আন্দোলন হয়েছে, তাদের মনেও ক্ষোভ ছিল না যে আমরা 14, তার মানে আপনার কাছে মানে যৌক্তিক সময়টা কি, কতক্ষণ? এই বছর 2025-এর মধ্যেই হতে হবে, 2025-এর মধ্যে, এবং এটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন। না হলে ওনারা তো বলেছে ডিসেম্বরের 31 তারিখে সব রিপোর্ট পাওয়ার পরে ওনারা, এটা তো 24-এ করলো, আমি বলছি তো 25-এর ভিতর দিয়ে দেন। না হলে হবে কি, এই সমস্যাগুলো আরও বাড়বে, আপনি পরিস্থিতি জটিল থেকে জটিলতা সৃষ্টি করবে, আর দিল্লীশ্বরী থেকে নানা রকম আমাদেরকে ডিস্টার্ব করবে। সুতরাং দয়া করে আপনারা ভুল পথে যাবেন না, আমরা আপনাদের সহযোগী। আমরা চাই আপনি সফল হন, সারা বিশ্বের মানুষ দেখুক ইউনূসের নেতৃত্বে একটা সুন্দর নির্বাচন বাংলাদেশে দিয়ে উনি, হ্যাঁ, ক্ষমতা রাজনৈতিক সরকারের হাতে দিয়ে সসম্মানে উনি আজীবন বিশ্বনন্দিত হয়ে থাকুক। সুতরাং এই সময়কালে প্রফেসর ইউনূস ছাড়া আমাদের তো আর কোনো ব্যক্তি ছিল না, কোনো ব্যক্তি ছিল না। এটা শুধু ছাত্ররা কেন, আমরাও তো করে নিয়েছি, এবং উনিই পারবে। কিন্তু কথা হচ্ছে, উনি যাদের সহযোগী নিচ্ছেন উপদেষ্টা, তাদেরকে আরও মোবাইল হতে হবে, এবং তাদের অ্যাক্টিভিজম থাকতে হবে, এবং সমস্ত কিছু দৃশ্যমান হতে হবে। এবং এই ধরনের যে ডিস্টার্ব করতেছে, নানা রকম গোলযোগ, অশান্তি, এবং দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করছে যারা শক্তিগুলো, সেই শক্তিকে চিহ্নিত করতে হবে। আমার মনে হয় ইতিমধ্যেই আমাদের পুলিশ ভাইয়েরা কিছুটা কাজে নেমেছে, কিছু রদবদল হয়েছে,
প্রশাসনের মধ্যেও কিছুটা স্থিতিশীল আসছে এবং আরো অন্যান্য জায়গায় আমাদের বিচার বিভাগে কিন্তু এখন অস্থিরতা চলছে। আজকেও একটি ঘটনা ঘটে গেছে, শুনেছেন নিশ্চয়ই, খুব দুর্ভাগ্যজনক ভাবে। আমি তো মনে করি ওনার তো স্বেচ্ছায় আগেই চলে যাওয়া উচিত ছিল, উনি কেন আছেন? অথবা মাননীয় প্রধান বিচারপতি 12 জনকে ছুটি দিয়েছে, ওনাকে দিয়ে দিত। এখানে মাননীয় প্রধান বিচারপতি তো সঠিকভাবে সিদ্ধান্তটা নিতে পারে নাই, কারণ ওনাকে নিয়ে গত 1 মাস ধরে কিন্তু এটা চলতেছে আলাপ আলোচনা। সুতরাং আমরা এরকম একটা ঘটনার মধ্যে কেন আমরা পা দিলাম? সুতরাং উচ্চ আদালতের যখন অস্থিরতা হয়, এটার কিন্তু ঢেউ নিম্ন আদালতেও যায়। সুতরাং আমার কথা হচ্ছে, আপনি সব জায়গায় যদি একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে ফেলেন, তাহলে মানুষ যাবেটা কোথায়? মানুষের আস্থাটা তাড়াতাড়ি ফিরার আর বাজার নিয়ন্ত্রণ, এইটা 1 নম্বর এজেন্ডা হওয়া উচিত আপনাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি আর বাজার নিয়ন্ত্রণ। আমার মনে হয় ব্যাংকিং খাতে কিছুটা তারা সফল হয়েছে। হ্যাঁ, অর্থমন্ত্রী এবং আমাদের ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, দুজনেই খুব সুযোগ্য মানুষ। সেখানে আমরা কিছু উন্নতি দেখতেছি, এরকম সার্বিক ক্ষেত্রে যেন দেখতে। আর আপনি শেয়ার বাজার থেকে নাকি 11,000 কোটি টাকা আবার লুট হয়ে গেছে, কেন হইলো এটা? এখন তো দরবেশ নাই, হ্যাঁ, এটা দরবেশ সাহেব তো জেলে। তো এটা কোনো কথা হইলো? তো এগুলো যদি আমরা না দেখি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? তাহলে ফ্যাসিস্ট সরকার তো ওখানে বসে বসে তালি মারবে, এই দেখো, হ্যাঁ, আমার বিরুদ্ধে যা অভিযোগ ছিল এরাই তো এখন এগুলো করে বেড়াচ্ছে। এইটা যেন না বলতে পারে। আচ্ছা মুন্নিয়াপা, আমার হাতে প্রায় সময় শেষ। আপনাকে 1 মিনিটের মধ্যে জানতে চাই, সেটা হলো যে দাদা বলছেন যে ডিসেম্বর 2025-এর মধ্যে একটা নির্বাচন হলে মোটামুটি ভালো হয়, কিন্তু এখন যে ইউনূস সরকারের যে আয়োজন, যে সংস্কারের যে ডালপালা দেখছি আমরা, তাতে কি 25 সালের মধ্যে এগুলো র্যাপ আপ করা সম্ভব একটা সুন্দর নির্বাচনের জন্য? না, এটা তো আমাদের দল থেকে বলেছে যে এই রোডম্যাপটা এটা অন্তর্বর্তী সরকারই দেবে। এটা আমরা কোনো কিছু ইম্পোজ করতে চাচ্ছি না যে আপনি 90 দিনের ভিতর করেন নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে যেমন আমরা বলেছি ফেরত আনতে হবে যৌক্তিক কারণে, কারণ প্রত্যেকটা নির্বাচনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্যতা পেয়েছিল। আর মূল কথাটা হচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু আসলে গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার, যেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে 1971-এর মুক্তিযুদ্ধ, 47-এর পর থেকে যে পটভূমি তৈরি হয়েছিল, সেটা আমরা কেউ ভুলে যাইনি, এটা আমাদের মনে আছে। তার মধ্যে ছন্দপতন হচ্ছে, তো ছন্দপতন হলে নির্বাচন একটা তো অবশ্য হতে হবে। হ্যাঁ, তো সেটা যদি হতে হয় গণতন্ত্রের পূর্বশর্ত হিসেবে, সেই কারণে যৌক্তিক সময়, যেটা আমাদের সংগ্রামী মহাসচিব উনি বলেছেন, সঠিকভাবেই তো বলেছেন যে সেই সময়টা না ওইটাকে ডিফাইন না মুস্তফা ভাই, এটাকে এইভাবে ডিফাইন আপনি করব না। এটা আমাদের সাধারণ মানুষ যারা আছেন, আজকে আমাদের বাংলাদেশের জনসংখ্যাটা অনেক বড়। হ্যাঁ, এই যৌক্তিক সময়টা, এটা কি 90 দিন, এটা কি 180 দিন হবে, নাকি এটা আরও কম কিংবা প্লাস মাইনাস আরেকটু বেশি হবে, এইটাই যৌক্তিক সময়। মনে করেন আপনার টক শোর সময় কতক্ষণ? 50 মিনিট। এখন এটা যৌক্তিক আপনার কাছে, সাধারণ মানুষের কাছে। এটাকে আপনি যদি এখন বলেন না এটা 2 ঘন্টা, যৌক্তিক হবে না। এই জিনিসটা হচ্ছে এরকম, লেট দ্য পিপল ডিসাইড। যে যৌক্তিক সময় আমাদের মহাসচিব সঠিকভাবেই বলেছেন যে ওই সময়ই ধৈর্যচ্যুতি হওয়ার আগে সাধারণ মানুষের যে নির্বাচনী বৈতরণী পার হতে হবে, উঠতে হবে গণতন্ত্রের এই কথাটা ওইটাই, যে ধৈর্যচ্যুতি হবার আগে একটা নির্বাচন। এক্স্যাক্টলি তাই, এটাই যৌক্তিক সময়, ওইটাই যুক্তি। আমাদের অনুষ্ঠানের প্রায় সময় শেষ। সুব্রত দা, মুন্নিয়াপা, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এনটিভিকেও ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।